আচ্ছা, এতক্ষণ আমি ইউটিউবে ছিলাম, এবারে ফেসবুকে লাইভে অন হয়ে গেছি। তোমরা যারা ইউটিউব থেকে আমাকে আবার এখানে জয়েন করবে তারা চটপট চটপট চলে এসো আর আমাকে জয়েন করে নাও। আজকে অলরেডি আমি ইউটিউবে একটা লাশ কাটা ঘরের গল্প শেয়ার করেছি, ঠিক আছে? এটা আজকের নতুন গল্প নয়, এটা আজ থেকে বহু বছর আগের, এটা 1938-এর ঘটনা। তো সেই সময় একটা মর্গের ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা, যেটা একজনের ঠাকুরদাদার কাছ থেকে কালেক্ট করা। তো সেই স্টোরিটা আজকে ইউটিউবে শেয়ার করেছি। আর ফেসবুকে আজকে তোমাদের জন্য রয়েছে একটা হোটেলের অদ্ভুত ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স, যেটা আমাকে আমার এক কাকিমা, এক আন্টি, মিতা আন্টি শেয়ার করেছে। মিতা আন্টির এটা অনেক বছর আগেকার, যখন আঙ্কেল বেঁচে ছিলেন এবং আঙ্কেল আন্টি তখন মিষ্টি সবে হয়েছে, মানে খুবই ছোট, বছর 2 বয়স হবে এরকম। তো সেই সময় ওনারা একবার গ্যাংটকের জোরথাঙে গেছিলেন, মানে গ্যাংটকের কাছে জোরথাঙ্গে গেছিলেন সিকিমে। তো সেখানে একটা হোটেলের ঘটনা, একটা হোটেল রুমের ইনসিডেন্ট আজকে আমি শেয়ার করব, ঠিক আছে? আচ্ছা, এবার বলি। অনেকেই লিখছে চলে এসেছি, গার্গী চক্রবর্তী লিখছে এসে গেছি। থ্যাংক ইউ গার্গী ফর জয়নিং। আস্তে আস্তে আমি তোকে দেখতে পাইনি তখন, মানে ইউটিউবে বোধহয় তুই প্রথমের দিকে লাইভে ছিলি না, তো তাই জন্য তোকে দেখতে পাইনি যখন আমি প্রমোশন করেছি। হাই দিদি ভাই, কেমন আছো? আজকে তাড়াতাড়ি চলে এলাম, লিখছে বৈশাখী ধীবর। আচ্ছা বৈশাখী, তুমি হয়তো জানো না, আমি কিন্তু এতক্ষণ ইউটিউবে লাইভে ছিলাম, তুমি তাড়াতাড়ি আসোনি, তুমি কিন্তু অ্যাকচুয়ালি অনেকটাই দেরি করে ফেলেছো, মানে ফেসবুকে তাড়াতাড়ি চলে এসেছো, ফেসবুকে লাইভটাতে তুমি অন হয়েছে, কিন্তু এর আগে আমার লাশ কাটা ঘরের ঘটনাটা সেটা তুমি মিস করে গেছো। যারা যারা মিস করে গেছো তারা শ্রেয়া সেনগুপ্তা আচার্য ব্লগস, এটা আমার ইউটিউব চ্যানেল, ওই চ্যানেলে গেলে তোমরা এটা শুনতে পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তোমার কোয়ার সেটটা খুব সুন্দর। হ্যাঁ, আমার কোয়ার সেটটা ভীষণ সুন্দর, কারণ ভীষণ সুন্দর একটা মানুষ আমাকে আজকে এই কোয়ার সেটটা পাঠিয়েছে। এই সেটটা দেখে নাও তোমরা, এটা পুরোটা যাচ্ছে একটা খুব সুন্দর বাটারফ্লাই কোয়ার সেট। এই সেটটা আমাকে পাঠিয়েছে গার্গী চক্রবর্তী। একটা খুবই সফট অ্যান্ড ভীষণ স্মুথ ম্যাটেরিয়ালের আছে এটা, একটা ভীষণ সুন্দর দেখতে হোয়াইট অ্যান্ড ব্লু এর একটা বাটারফ্লাই, অ্যান্ড পুরো প্যান্টটার মধ্যেও দেখো বাটারফ্লাইজ রয়েছে। তো পুরোটা বুঝতেই পারছো যে একটা ফুল কমপ্লিট কোয়াড সেট, যেটা প্রাইস যাচ্ছে অনলি 1499। এটা একটু ইল ফিট, আমার এটার ফিটিংসটা এই আসবে, তো এইটা এলে একদম দেখবে মানে তোমার দেখতে আরো বেশি সুন্দর লাগবে। তো যারা যারা মনে করছো যে এরকম পুজোতে একটা কোয়ার সেট নেওয়া যেতেই পারে, তারা তারা গার্গীর সাথে ডেফিনেটলি যোগাযোগ করো। ওর কাছে প্রচুর ব্র্যান্ডেড, নন ব্র্যান্ডেড হিউজ কালেকশন রয়েছে, প্রচুর প্রচুর ধরনের, প্রচুর কালার অপশনসে তোমরা কিন্তু কোয়াজ পেয়ে যাবে, আর সুন্দর সুন্দর পাবে, সুন্দর সুন্দর ম্যাটেরিয়ালে পাবে, ঠিক আছে? তো দেখো এটা একটু ক্লোজ ভিউতে দেখো, এখানে সুন্দর স্টোন দিয়েও পুরোটাতে ওয়ার্ক করা রয়েছে, খুবই ভালো দেখতে। এটা নিয়ে আর মানে এত ক্লাসি একটা পিস, এটা আর বলার মতো, এক্সপ্লেন করার মতন আমার কাছে কোনো ভাষা নেই। জাস্ট যেটা বলবো সেটা হচ্ছে এটার প্রাইস আছে 1499, আর শিপিং অল ওভার ওয়েস্ট বেঙ্গল ফ্রি। আর তবে গিফট থাকবে অবশ্যই। যারা যারা গার্গীর কাছ থেকে পুজোর আগে লাস্ট মিনিট যা কিছু পারচেস করছো তার জন্য কিন্তু থাকছে ডেফিনেটলি একটা করে ফ্রি গিফট, কিছু না কিছু একটা তার সাথে কিন্তু পাচ্ছ, ঠিক আছে? সো যারা যারা মনে করছো যে এখনো একটা কিছু শপিং করা বাকি রয়ে গেছে, অনেকে জানি বাকি আছে, এখনো অনেক কিছুই কিনবে হয়তো টুকটাক, তো তারা কিন্তু একবার গার্গীর সাথে যোগাযোগ করতে পারো 7595999708 নম্বরে। রিপিট করছি 7595999708, এই নম্বরে তোমরা গার্গীকে যোগাযোগ করতে পারো এবং গার্গীর কাছে ওর এরকম সুন্দর সুন্দর কোয়ার সেটসের কালেকশন দেখে নিতে পারো। আরো একটা জিনিস তোমাদেরকে দেখাবো, একটু ক্লোজ ভিউতে না দেখালে এটা হবে না, আমি একটু দেখানোর চেষ্টা করছি, তবু দেখো এটা খুব একটা ভালো করে, এই অ্যান্টি টার্নিশড ফ্যাশনেবল জুয়েলারিজ গুলো না এতটাই মানে স্লিক হয় এবং এতটাই মানে কি বলবো ছোট, মানে স্মল ইন সাইজ হয়, তো যার জন্য এগুলো একটু বোঝানো মুশকিল হয়ে যায়, বাট আমি তবু একটু ট্রাই করছি। দেখো এটা দেখতে পাচ্ছ, একটা কি অসাধারণ ব্রিলিয়েন্ট দেখতে একটা নেক পিস, দেখো জাস্ট, এটা একটা অসাধারণ দেখতে নেক পিস, এটা রেগুলার ওয়্যারের জন্য একদম পারফেক্ট। এটা রোজ গোল্ড কালারের ওপর যাচ্ছে, একটা প্রচন্ড স্টাইলিশ পিস, এটা আমার অসম্ভব ভালো লেগেছে। এই যে রূপা দিকে এখানে দেখতে পেয়েছি, রূপা ঘোষ, আমি তোমাকে খুঁজছিলাম ইউটিউবে। আচ্ছা, তো এটা একটা ভীষণ সুন্দর স্টাইলিশ একটা পিস, যেটা আমাকে পাঠিয়েছে সুমনা দত্ত। আচ্ছা বলি, সুমনা আমাকে এর সাথে আর অনেক কিছু পাঠিয়েছে, আমি সব একসাথে দেখাচ্ছি না, আমি বাকিগুলো পরে দেখাবো।
আজকে যেরকম আমি পরে আছি এটা রোজ গোল্ড কালারের, ঠিক সেরকম এটা যাচ্ছে দেখো একটা গোল্ডেন কালারের। এটাও আমি পরে দেখাবো, যেদিন এটা পরে দেখাবো সেদিন এটাকে আমি হাতে আরো ক্লোজ ভিউতে দেখাবো। এগুলো না অসম্ভব ক্লাসি সফিস্টিকেটেড একটা লুক ক্যারি করে, এটা খুবই সুন্দর দেখতে। এটা আছে গোল্ডেন কালারের, এটা আছে রোজ গোল্ড কালারের। তাছাড়াও ও আর একটা পাঠিয়েছে দেখো, যদি কারো বাড়িতে কিডস আছে তারা এরকম কিউট কিউট, যদি এটা সিলভার কালারের ওপরে যাচ্ছে, এটা একটা টেডি বিয়ার আছে দেখো, এটাও পাঠিয়েছে মিকোর জন্য, একটা কি মিষ্টি কি কিউট একটা টেডি বিয়ার রয়েছে, এটাও যাচ্ছে হচ্ছে সিলভার কালারে। তো এটাও আমাকে পাঠিয়েছে হচ্ছে সুমনা। তো সুমনা লিখেই দিয়েছে এখানে, এটা স্পেসিফিক্যালি হচ্ছে মিকোর জন্য, কারণ মিকো 22 বার্থডেও মনে রেখেছে। প্রমোশনের জিনিসগুলো তো আছে ঠিক আছে, তার সাথে তোমার ছোট্ট সোনা মেয়ের জন্মদিন খুব ভালো কাটুক, সুস্থভাবে কাটুক, অনেক ভালোবাসা ও জানিয়েছে। এটা আমি এবং মিকো দুজনেই ভীষণ খুশি হয়েছি। থ্যাংক ইউ সো মাচ, এতটা মনে রাখার জন্য থ্যাংক ইউ সো মাচ। তো এটাও পাঠিয়েছে মিকোর জন্য। এরকম যদি কারোর বাড়িতে বাচ্চারা আছে তো এরকম কিউট কিউট জুয়েলারিজ পরতে বাচ্চারাও অসম্ভব ভালোবাসে, তো তোমরা ডেফিনেটলি বাচ্চাদের জন্য এরকম ড্রেসের সাথে ম্যাচিং করে পারচেস করতে পারো। স্লিক জুয়েলারিজ গুলো বাচ্চাদেরকে তো অসাধারণ লাগে, আর এগুলো যারা রেগুলার কলেজে যায় বা যারা রেগুলার অফিসে যায় অবশ্যই তারা সবাই তো সবসময় ট্রেনে বাসে যাতায়াত করলে এরকম মানে গোল্ড ক্যারি করতে আমরা পারি না, তো তাদের জন্য একদম পারফেক্ট, রেগুলার ইউজ করা যাবে, দারুণ ক্লাসি দেখতে, দারুণ ক্লাসি দেখতে। এটা ক্লোজ ভিউতে আমি একবার দেখিয়ে দেবো তোমাদেরকে, ক্লোজ ভিউতে দেখলে আরো বেটার বুঝতে পারবে। আর এটা যাচ্ছে হচ্ছে তোমার আর একটা পিস দেখো, এটাও প্রচন্ড সুন্দর। তো এই পিসগুলো যদি তোমরা কেউ চাও, এই 8820039906, আমি রিপিট করছি 8820039906, 8820039906, এই নাম্বারে তোমরা সুমনা দত্ত, সুমনাকে যোগাযোগ করবে। সুমনার কাছে এরকম প্রচুর অ্যান্টি টার্নিশডের ওপরে ডিফারেন্ট ডিফারেন্ট জুয়েলারি কালেকশন আছে। এটা আমার গায়ে একটু লুজ ফিট হয়েছে, মানে লুজ একটু না, মানে একটু বেশি লুজ ফিট হয়েছে, বাট ঠিক আছে, আমি আজকাল একটুখানি ওভার সাইজ পড়তে ভালোই বাসছি, কোনো চাপ নেই, কারণ এখন আমার আর ফিটিংস জামা কাপড় পরতে ভালো লাগে না, মনে হয় যত কমফোর্টেবল হয় ততই ভালো। তো ঠিক আছে, বাট তোমরা কিনলে কিন্তু একটু দেখে নিও, আর একটু এই জিনিসটা এই ফিটিংস না আসলে কিন্তু বাটারফ্লাইটা শেপ লাগবে না প্রপার। তো ঠিক আছে, বাটারফ্লাইটাকে প্রপার শেপ লাগার জন্য ওটা বেটার লাগবে। আর এটা আমি আরেকবার বলে দিচ্ছি, 7595999708 তোমরা গার্গিকে যোগাযোগ করতে পারো। গার্গির কাছে পেয়ে যাবে এরকম অসাধারণ প্রচুর প্রচুর কোয়ার্টসের কালেকশন। ওকে, অনেকদিন পর লাইভে এলে কি না, আমি অনেকদিন পর লাইভে আসিনি, তুমি অনেকদিন পর আমার লাইভ জয়েন করেছো। আমি আমার নিয়ম মাফিক লাইভে আসি, আমি খুব অর্গানাইজড একটা মানুষ, খুব ডিসিপ্লিনড একটা মানুষ। আমি যেদিনকে করবো সেদিন করবো, যেদিন আমি করবো না, আজ এলাম মুড হলো আমার, তো আমি আই এম নট দ্যাট মুডি ইভেন যে আজকে আমার কাজটাকে ইচ্ছা করছে বলে আমি করবো, কালকে আমার ইচ্ছা করছে না বলে আমি করলাম না, এরকমও নয়। আমি যেটা করবো মনে করবো, আমি সেটা ডেডিকেটেডলি করবো। আমার যায় আসে না কি ভিউজ আসছে কি না, কি আমার কত সাবস্ক্রাইবার হলো কি হলো না হলো, আমার একদমই মাথা ব্যথা সেগুলো নিয়ে নেই, এবং সেই জন্য আমি এত হ্যাপি। তো বেসিক্যালি আমার না তারা আছে লাইফে, না আমার কিছু অ্যাচিভ করার আছে, কিন্তু আমি যেটা নিজে ভালোবেসে করি সেই কাজটা আমি নিয়ম মাফিক করতে থাকি। এটা হচ্ছে তোমার যে কোনো মানে হ্যাপিনেসের কি বলে না, এটা হচ্ছে হ্যাপিনেসের কি, যে তুমি যেটা নিজে করতে ইচ্ছা করছে জাস্ট ডেডিকেটেডলি ডু ইউর ওয়ার্ক। কি হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডে ভাবার দরকার নেই। আচ্ছা, এখনো গল্প শুরু হয়নি, গল্প শুরু হবে। আচ্ছা, আমি রান্না করে নি গল্প শুনবো বলে। ওকে, আমি নোটিফিকেশন পাই না কেন মমিতা, তা তো বলতে পারবো না। তুমি নোটিফিকেশন, তুমি একটু ফলো অপশনটা দিয়ে রাখো, যদি দেখো তাতে নোটিফিকেশন হয়তো তোমার কাছে পৌঁছাতে পারে। বা এখন সত্যি কথা বলতে এত ফেসবুকে লাইভ হয়, এত কিছু হয়, সবকিছু এত চলতে থাকে, তো ওইরকম প্রত্যেকটা ওই ধরে ধরে ফেসবুক কাউকে নোটিফিকেশন পাঠায় না। তোমাদের ওই থার্সডে আর সানডেটা একটু মাথায় রেখো, থার্সডে আর সানডেটাতে আমি আসি, তো তোমার যদি ভালো লাগে তাহলে তোমাকে একটু ওই টাইমে আমার নোটিফিকেশন দেখে নিও আমি কখন কোন টাইমে আসছি, তো জয়েন করে নিতে পারো। আচ্ছা, আমার মামা লাইভ ক্যান্সারে মানডে কি হলো মারা গেছেন। আচ্ছা, চিনবে বোধহয়, পান্নালাল দাশগুপ্ত, নৃত্যশিল্পী, কোরিওগ্রাফার, বাট তোমার গল্প শুনলে আই ফিল বেটার। ওকে, ভেরি স্যাড। ওনার আত্মার শান্তি কামনা করি, উনি যেখানেই থাকুন ভালো থাকুন, খারাপ লাগলো। আচ্ছা, আমার নামটা নাও রাজন্যা। রাজন্যা, তোমার নামটা নিয়েছি, বেশ। আজকে
আবারও বলছি মিকো ইভানটা বেচারা একা আছে, আজকে শুভেন্দু নেই, তো যার জন্য একটু আমি গল্পটা তাড়াতাড়ি করে বলে দিয়ে এবার আসি, কেননা বেচারা আবার বলবে আমাকে খেতে দাও, আর গল্প বলতে হবে না, মাম্মাম এবার চলে এসো। একবার যদি বলতে শুরু করে আমাকে আর থামবে না, ও বলতেই থাকবে। তো তার থেকে ভালো আমি গল্পটা বলে নিই আজকে একটা ছোট্ট গল্প বলে আমি বেশি লেন্দি করবো না, সেশনটাকে দিয়ে ক্লোজ করব। আবার দেখা তো হচ্ছেই তোমাদের সাথে সানডেতে, আবার নতুন নতুন গল্প নিয়ে চলে আসবো। আজকের জন্য আমি বেশি মানে ওই গল্পটা ইন্টারেস্টিং, বা দেখো খুব লেন্দি নয়। আজকে এখানেও যে গল্পটা বলবো বেশ ভয়ানক, কিন্তু লেন্দি নয়। তো এই যে ঘটনাটা এখন আমি বলবো, সেটা বললাম যে আমাকে কাকিমা পাঠিয়েছেন। তো কাকু কাকিমা আর ওনাদের পুচকি মিষ্টিকে নিয়ে ওনারা গেছিলেন হচ্ছেন দোরথংয়ে। সেটা আজ থেকে বহু বছর আগের ঘটনা বলছি, বুঝতেই পারছো। মিষ্টি এখন আমার মতন বয়সে প্রায়, তো কাজে তখন ওর 2 বছর বয়স। এবার কাকুকে কর্মসূত্রে অ্যাকচুয়ালি কাকুর ওখানে যাওয়ার কথা ছিল, কাকুর কিছু কাজ ছিল। কাকুকে নিজের তখন একটা সিমেন্ট কোম্পানিতে কাকু জব করতেন, এবং সেই সূত্রেই কাকুর ওখানে যাওয়ার ব্যাপার ছিল। এবার যখন কাকিমারা শুনেছে যে কাকু ওখানে যাচ্ছে, কাকিমাও আবার বায়না ধরে বসেছেন যে তাহলে আমাদেরকেও নিয়ে চলো, আমাদের ঘোরাও হবে, তোমার কাজটাও হয়ে যাবে। তো সেইভাবেই আর কি কাকু ওদের দুজনকে নিয়ে আসে। তো কাকু ওনাদেরকে প্রথমে হোটেলে চেক ইন করাবে বলে, এবার যে হোটেলে কাকুরা সচরাচর নিজেরা এলে এক ডরমেটরি বা কোথাও থেকে যায়, একটা ছেলে মানুষ হলে অতটা অসুবিধা হয় না, কিন্তু এখানে যেহেতু ফ্যামিলি নিয়ে উনি গেছেন, এখানে তো যে কোনো হোটেলে ওরকম ভাবে কাকিমাকে ওঠাতে পারবেন না। এবার হন্য হয়ে, মানে সে সময় আবার সিজন ছিল, মানে একদম পিক টাইম ছিল, তো সেই কারণে প্রচুর খুঁজছে, কোথাও কোনো ভালো হোটেলের অ্যাভেলেবিলিটি নেই। তো খুঁজতে খুঁজতে একটা মোটামুটি একটু পরিচিত হোটেল ছিল, মানে কর্মসূত্রে কাকু টুকটাক ওখানে যাতায়াত করলে ওই হোটেলে গিয়ে থাকতো। আর 10 মিনিটস বাবা, হ্যাঁ হ্যাঁ, এই ভীষণ খোঁজে যাচ্ছে এবারে। ও মামকে এইটুকু স্পেস দিচ্ছে, এই আমার মানে খুবই লাকি আমি টু হ্যাভ দ্যাট কিডস। মানে এতটাও সময় কি করে ধৈর্য ধরে মাকে ছেড়ে বসে থাকে, এটাই অনেক বড় ব্যাপার। যদিও আর 10 মিনিটের মধ্যে আমি গল্প শেষ করে নিই, নাহলে আমার ছেলে প্রচুর রেগে যাবে। আচ্ছা, তো এবার কি হলো, এই জন্য আমি শুভেন্দু না থাকলে লাইভ করি না, এত মানে আমার কনসেন্ট্রেটই করতে পারি না আমি। ওদের চিন্তাটা মাথায় ঘুরে, তার মধ্যে এসে ওরা বারবার নক করে, এই করতে করতে আমার মাথাটা ঘুরিয়ে যায়। আচ্ছা, এবার কাকিমা বলছে যে এরকম আমাদেরকে নিয়ে তো কাকু ঘুরছে এখানে ওখানে, অনেক বড় বড় হোটেলে গেছি, কোথাও রুম পাইনি। তো তারপরে এমনিতেও ওই জোরথাঙে তো আর ধরো গ্যাংটকের মতন অতটা ভালো ডেভেলপ নয়, তখনকার দিনে আরোই ছিল না। তো সেই কারণে খুব যে বড় বড় হোটেল আছে তা নয়, কয়েকটাতে গেছিল, ওরা রুম টুম পায়নি। তো একটা হোমস্টে কাকুর জানাশোনা ছিল, তো সেখানে আসে। তো সেখানে এসে কাকু বলে যে আমরা কিছু জানি না, আপনার এখানে আমরা প্রত্যেকবার আসি থাকি, আপনি একটা অ্যারেঞ্জমেন্ট করে দিন। তো এবার সেই লোকটা তো কিছুতেই কোনো অ্যারেঞ্জমেন্ট করতে পারবে না, সে বলছে যে দেখুন আমাকে ক্ষমা করুন দাদা, আমার কাছে এই মুহূর্তে কোনো রুম অ্যাভেলেবেল নেই, আমি কোথা থেকে দেবো। বলছে সে আমি জানি না, তুমি একটা ব্যবস্থা করতেই হবে তোমাকে, আমি ফ্যামিলি নিয়ে এসছি, তো এখন আমি ফ্যামিলিকে কোথায় রাখবো। তখন উনি বলছেন যে আমার একটা ওপরে কর্নারে রুম আছে বটে, কিন্তু ওই রুমটা আমি কাউকে দিই না। তো তখন কাকু বলছে যে দিই না মানে কেন, দাও না কেন? বলছে একটা রাত কি কোনোভাবে ওখানে কাটাতে পারবেন? কালকে সকালবেলা মোটামুটি ওই 8টার দিকেই একটা জাস্ট তার পাশের রুমটা চেক আউট করে যাবে, তাহলে আপনাদেরকে আমি শিফট করিয়ে দিতে পারি, কিন্তু একটা রাত হলেও আপনাদেরকে ওখানটাই থাকতে হবে। যদি এটা করতে পারেন তাহলে ঠিক আছে, আমি ব্যবস্থা করতে পারি, কিন্তু ওই রুমটা কিন্তু একদম ভালো না দাদা। তো বলছে ভালো না মানে কি আছে? বলছে ওই রুমটাতে যারা থাকে না খুব ভয় পায়, রুমটাতে কিছু প্রবলেম আছে। মানে উনি কিন্তু পুরো কনফেস করে দিয়েছিলেন কাকুকে যে ওই রুমটাতে গেলে কিন্তু ভয় পায়, রুমটাতে কিছু গড়বড় আছে। এবার কাকু হচ্ছেন অসম্ভব বিজ্ঞান মনস্ক, এবং কাকিমাও। আর কাকিমার কাছে সব সময় ওই আদ্যা মায়ের ছবি টবি সব থাকতো, তো ওই জন্য কাকিমা বললো, আমিও হেসে উঠেছি, কাকু সে হো হো করে হেসে উঠেছে। বলছে ও আচ্ছা, তাহলে বলতে চাইছেন যে আপনার হোটেলে ভূত আছে? তখন বলছে যে আরে মস্করা করবেন না, সত্যি বলছি দাদা, জানি না কি আছে, আমি তো আর থাকি না, কিন্তু এই হোটেলটাতে এই রুমটা যে কোনো কাউকে দিলেই সে সেটা নিয়ে কমপ্লেন করে, প্রচুর ইস্যুজ হয়, আমরা ওই জন্য ওই রুমটা দেওয়া বন্ধ করে দিয়েছি। ওই রুমটা আমার পড়ে থাকে, আমি লসে রান করি, তবু আমি গেস্ট হলে ওই রুমটা দিই না কাউকে। তো ওনাকে অনেকক্ষণ বলার পর তখন কাকু হেসে বলছে ধর আমি বলছি তো, আমাকে দাও, তুমি কিচ্ছু হবে না, তুমি আমাকে রুমটা দাও, আমি থাকবো। তো এবার উনি অনেকটা জোরজার করাতে
ফাইনালি ওই রুমটা দিয়ে দিয়েছে। এমনি রুমটা খুবই সুন্দর, একদম মানে সুন্দর ভিউ টিউ আসছে, ভীষণ ভালো দেখবে, একদম লাস্ট কর্নারের রুম তো, যার জন্য পেছনের দিকের ভিউটাও পুরোটা দেখা যাচ্ছে, খুবই সুন্দর পুরো রুমটা। ওরা একটু বললো যে 1/2 ঘন্টা আপনারা বসুন, আমরা একটু ক্লিন করতে হবে, কারণ অনেকদিন ওই রুমটা কাউকে দেওয়া হয় না, তো ওটা বন্ধ পড়ে আছে, তাহলে আমরা একটু পরিষ্কার করে দিই। তো রুম সার্ভিস গেল, টুকটাক পরিষ্কার টরিষ্কার করে টোরে দিয়ে ওদেরকে রুমটা হ্যান্ড ওভার করা হলো। কিন্তু উনি বারবার তখনও বলছেন যে আপনি কিন্তু ভেবে ডিসিশন নিন, এই রুমটা কিন্তু খুব একটা ভালো না, এই রুমটায় কিন্তু প্রচুর কমপ্লেন আসে। তো তখন বলছে ঠিক আছে আমরা বুঝবো, আপনার কোনো চিন্তা নেই, একটা এত ভালো রুম পেয়েছি আমি এখন ছেড়ে দেবো নাকি, আমি কোথাও এমনিতেই রুম পাচ্ছি না, হন্য হয়ে ঘুরছি, এটা পেয়েছি আমি আর এটা কিছুতেই ছাড়বো না। তো কাকু বললো যে ঠিক আছে আপনারা ব্রেকফাস্টটা দিয়ে যান। এবার যে ছেলেটা ব্রেকফাস্ট দিতে এসছে সেই ছেলেটাকে বলছে যে, সেই ছেলেটা এসে নক করেছে, বলছে এসো ভেতরে ঢুকে ব্রেকফাস্টটা দাও। সে আর কিছুতে ভেতরে ঢুকবে না, বাইরে থেকে গেটের সামনে দাঁড়িয়ে বলছে বাবু ব্রেকফাস্ট, বাবু ব্রেকফাস্ট। তো বলছে তুমি ভেতরে এসো, টেবিলের ওপর রাখো। ও না কিছুতেই ঢুকবে না। শেষে কাকিমা কি করবে, গজগজ করতে করতে গিয়ে ওর হাত থেকে ব্রেকফাস্টের ওই তোমার ট্রেটা নিয়ে রেখে বলছে যে কি প্রবলেমটা কি তোমাদের। তখন বলছে না বাবু আমরা এই রুমটাতে আমি ঢুকবো না, আমি একদম কমফোর্টেবল নই, বলে সে তো পালিয়ে যাওয়ার মতন জোগাড়। তো যাই হোক কাকিমা খাওয়া দাওয়া করেছে, কাকুও খাওয়া দাওয়া করলো, দিয়ে কাকু বললো আমাকে তো একটু বেরোতে হবে। তখন বেশ ভোরের দিকে ওনারা ঢুকেছিলেন, তো বললো আমাদেরকে তো একটু বেরোতে হবে, আমি কাজে যাব, আমি মোটামুটি বিকেলবেলা 4টের মধ্যে ফিরে যাব, ততক্ষণ তুমি আর মিষ্টি একটু নিজেদের মতন থাকো, আমি এসে বিকেলের দিকে এক চক্কর তোমাদেরকে নিয়ে একটু বেরোবো ঘুরতে, একটু আশপাশটা ঘুরবো, একটুখানি এদিক ওদিক যাবো, বা কোনো কেনাকাটা করলে তোমরা করো, তো বিকেলবেলা নিয়ে বেরোবো, তুমি এখন একটুখানি রেস্ট করে নাও। যথারীতি এবার হোটেল রুমে কোনো কাজ নেই, কি করবে, এই আমার একটা অভিজ্ঞতা হয়েছে, এটা কোনোদিন তোমাদের সাথে শেয়ার করবো। যখন শুভেন্দু ধরো একটা জায়গা থেকে একটা জায়গায় ট্রান্সফার হয়, তো ওখানে ফার্স্ট 7-15 ডেজ তো আমাদের একটা আননোন জায়গাতে টাইম লাগে না, আমরা একটা নতুন জায়গায় গিয়ে জায়গা খুঁজি, তারপর আমাদের মন পছন্দ কোনো জায়গা পাবো, তারপরে তো আমরা শিফট করব। যতদিন পর্যন্ত আমরা ওরকম হোটেলে থাকি, তো আমি ওই সারা দিন একটা হোটেলের রুমের মধ্যে, শুভেন্দু অফিস চলে যায়, আমি মিকোকে আর ইভানকে নিয়ে একটা হোটেল রুমে বসে থাকি। মানে এটা একটা অদ্ভুত রকম অন্যরকম অভিজ্ঞতা, নাথিং টু ডু, কোনো কাজ নেই, বসে আছি, শুধু টিভি দেখা, কাহাতক টিভি দেখতে ভাল লাগে, কাহাতক ফোন করতে ভাল লাগে না, রান্না বান্না, রুম সার্ভিস আসবে এসে একবার পরিষ্কার করে ঘরটর মুছে চলে যাবে, একবার আসবে খেতে দিয়ে যাবে, লাঞ্চ আবার আসবে তো ডিনার দিয়ে যাবে, ব্যাস হয়ে গেল লাইফ ওখানে। মানে একটা আলাদাই ল্যাভিশমেন্ট, ঠিক আছে। তো একদিকে ভালো, আবার একদিকে প্রচন্ড মনোটোনাস, আর দুটো বাচ্চাকে নিয়ে একটা ঘরের মধ্যে বন্দি যখন থাকতে হয় না, মনে হয় না পাগলা গারদে আছি। যাই হোক, তো এই একটা আমার খুব অভিজ্ঞতা হয়, মানে প্রায় আমি টানা 14 দিন ছিলাম ওরকম। এখানে পিকে প্যালেস বলে একটা খুব ভালো হোটেল আছে, তো ওখানে আমরা যখন এখানে ফার্স্ট এসেছিলাম, তোমাদের 15 ডেজ একটু টাইম লেগেছিল যে একটুখানি দেখে নিই কোন রুমটাতে থাকবো না থাকবো, প্রচুর মানে দেখছিলাম রেন্টগুলো, তো তখন আমার এই একটা অভিজ্ঞতা হয়েছে, পরে বলবো। যাই হোক, তো ওনার ওইরকম কাকিমা বলছে যে আমি কি করবো বল, মিষ্টিও ঘুমিয়ে পড়েছে, আমিও ভীষণ টায়ার্ড ছিলাম, তো আমারও তখন চোখটা লেগে গেছে, আমিও একটু ঘুমিয়ে পড়েছি, লাইট ফাইট অফ করে দিয়েছি, এমনি ঠিক আছে চলো, রুমে কোনো আর প্রবলেম হচ্ছে না, ঘুমিয়ে গেছি। আমরা উল্টে ভাবছি যে বাবা রুমটা তো ভালোই, তো দিতে চাইছিল না কেন, কোনো সমস্যা তো কিছুই বুঝছি না। তো হঠাৎ করে কাকিমা বলছে আমার না একটা অস্বস্তিতে ঘুমটা ভাঙলো। প্রথম যেটা কাকিমা ফিল করে, মানে হট করে মনে হলো কি, মানে কাঠের তো পুরো ইয়েটা স্টেটা, তো ওটার উপরে টাক 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 করে যেন মনে হচ্ছে কেউ একটা মানে হেঁটে যাচ্ছে, বা একটা কেউ যেন মনে হচ্ছে বুট পরে যদি ঠক টক টক খটখট খটখট করে একটু হেঁটে হেঁটে বেড়াই, তাহলে যেরকম হালকা একটা মৃদু পায়ের শব্দ হবে, সেরকম একটা আওয়াজ। তো কাকিমা উঠে একবার ভাবলো যে কি হলো ব্যাপারটা, তো একবার গায়ে হাত দিয়ে মিষ্টিকে দেখে নিল, মিষ্টি ঠিকঠাক আছে। কাকিমা বললো তাহলে বোধহয় বাইরে কেউ হাঁটাচলা করছে হবে, আমি শুয়ে পড়ি, আমার মাথা ব্যথার দরকার নেই। তো কাকিমা শুয়ে পড়েছে। এইবার খুব ভালো করেই তোমরা জানবে যে সিকিমে কিন্তু ইভেন অনেক হোটেলে ফ্যান পর্যন্ত নেই, ঠিক আছে, ওখানে ফ্যান চালাতেও হয় না সারা বছর, তবু হয়তো এখন একটা দুটো ফ্যান থাকে, হ্যাঁ, তো ওদের ফ্যান চালানোরও দরকার ছিল না, ফ্যানও চালায়নি ওরা সেই সময়, আর এসির তো কোনো প্রশ্নই নেই, একদম পুরো রুমটা চারিদিক দিয়ে বন্ধ করা, একটু ঠান্ডা ঠান্ডাই আমেজটা ছিল। তো কাকিমা বলছে যে আমি দেখছি হঠাৎ করে দেওয়ালের মধ্যে একটা ক্যালেন্ডার ঝুলছিল, এইবার আমি শুয়েছি, একটু তন্দ্রাচ্ছন্নতা এসছে, খসখস 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 আওয়াজ হচ্ছে।
তো আমার খুব অদ্ভুত লাগলো, আমি ঘুরলাম, ঘুরে তাকিয়ে দেখছি কি ক্যালেন্ডারটা না নড়ছে, মানে ওই দেখবে ক্যালেন্ডারটা যদি মুভ করে দেওয়ালের সাথে ঘষে তাহলে যেরকম একটা খসখস খসখস আওয়াজ হবে। তো কাকিমা দেখলো যে বিরক্ত লাগছে, হয়তো হাওয়া টাওয়া ঢুকছে এদিক ওদিক দিয়ে, কোথাও কোনোভাবে নড়ছে ক্যালেন্ডারটা, বা হতে পারে যে টিকটিকি ফিকটিকি গেছে বলে ওরকম নাড়িয়ে দিয়ে গেছে। এক কাজ করি, এটা ডিস্টার্বিং, আবার বাচ্চাটা উঠে যাবে, আমি বরং ক্যালেন্ডারটা নামিয়ে দিই। তো কাকিমা কি করেছে, গিয়ে ক্যালেন্ডারটা খুলে গুটিয়ে টেবিলের ওপরে রেখে এসে শুয়ে পড়েছে, মানে একটু ডিস্টার্ব হচ্ছিল বলে ওটা গুটিয়ে রেখে দিয়েছে। কিছুক্ষণ পরে আবার দেখছে ওরকম খসখস খসখস আওয়াজ। কাকিমা পেছনে ঘুরে তাকিয়ে দেখছে আবার ক্যালেন্ডারটা ঠিক নিজের জায়গায় ঝোলানো। উঠে বসে ভাবছে যে কি হলো, মানে আমি এতটাই কি ভুলাক্কার, মানে আমার কি এতটাই মাথায় মতিভ্রম হয়েছে যে আমি গেলাম ক্যালেন্ডারটা নামালাম, ওটাকে গোটালাম, গুটিয়ে টেবিলের ওপর রাখলাম, আবার ক্যালেন্ডারটা ওরকম নিজের জায়গায় চলে গেল কি করে। যাই হোক, তো তারপরে না একটা অদ্ভুত অস্বস্তি শুরু হলো, মানে এতক্ষণ পর্যন্ত কাকিমা যাই হোক ঠিক আছে, হতে পারে এদিক ওদিক থেকে আওয়াজ আসছে বা হাওয়া আসছে, কিছু একটা মানে মনগড়ান বানিয়ে নিচ্ছিল, বাট এবার আর কোনো ক্ল্যারিফিকেশন পাচ্ছে না। বলছে আমি এত ভুল করব, আমি নামালাম, ওটাকে রোল করলাম, রাখলাম, আবার কি করে গেল। তো একটু ভয় ভয় লাগছিল বলে আর ঘুম আসছে না, একটু টিভি দেখছে অন করে। তো তারপরে কাকিমা কিছুক্ষণ পরে লাঞ্চ এলো, লাঞ্চটা নেবে বলে আবার ওই রকম বাইরে গিয়ে দরজা খুলেছে, সেই ছেলেটাকে বলছে তুমি ভেতরে টেবিলে দাও, সে আর টেবিল অব্দি আসবে না, সে সমানে বলছে না আমি ভেতরে ঢুকবো না, আপনি এখান থেকে লাঞ্চটা নিয়ে যান। তো কাকিমার কথা বাড়ায়নি, এমনিতেই কাকিমার একটুখানি অস্বস্তি লাগছিল, গিয়ে টেবিলের ওপর নিয়ে এসে খাবারটা রেখে মিষ্টিকেও খাইয়েছে যেটুকু হয়, কাকিমা নিজের খাবারটা নিজে খেয়ে বাইরে বাসনটা নামিয়ে দিয়ে বলছে এবার কি করবে, সারাক্ষণ ওই যে শুয়ে থাকা, আর তো হোটেলে কোনো কাজ নেই, আবার এসে একটু শুয়েছে, আবার টিভিটা চালিয়ে দিয়ে একটু শুয়েছে। এইবার কাকিমা একটা মানে বেড সাইড টেবিল ছিল, সেই টেবিলের ওপর ঠিক মাঝামাঝি করে জলের বোতলটা রেখে শুয়েছে। হঠাৎ করে আওয়াজ পাচ্ছে, গড়গড় 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 একটা আওয়াজ হচ্ছে। তো কাকিমা না এবার বেশ ভয় লেগেছে যে এই আওয়াজটা কোথা থেকে হচ্ছে। বলছে আমি এক পাশে ফিরেছিলাম, অন্য পাশে ফিরে আমি শ্রেয়া স্থির দৃষ্টিতে একভাবে না তাকিয়ে আছি, জানিস তো, মানে আমি রিয়াক্টই করছি না কোনো, মানে আমি কি রিয়াক্ট করবো বুঝতে পারছি না, আমার অসম্ভব ভয় লেগেছে, কিন্তু আমি কাকেই বা আমার ভয়ের কথাটা এক্সপ্রেস করব, আমার তো কেউ নেই বলার, সেই মুহূর্তে তো ওই ছোট্ট 2 বছরের বাচ্চাটাকে নিয়ে তো আমি রয়েছি। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখছি তখন 3:30 মতন বাজে। আমি মনে প্রাণে খালি ভাবছি কখন কাকু আসবে, তোর কাকু কখন ঢুকবে, বলেছে আমি 4টের মধ্যে চলে আসবো। আমি দেখছি ওই আমার বেডসাইড টেবিলটা ছিল বেশ একটু বড়, 4 কোণা মতো, ডায়াগোনালি বোতলটা কেউ যদি এরকম রোল করে গড়িয়ে দেয়, গড়িয়ে দিলে যেরকম গড়িয়ে গড়িয়ে বোতলটা গড়াতে 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 একবার এই কর্নারে আসছে, আবার বোতলটা গড়াতে 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 ওই কর্নারে যাচ্ছে, আবার গড়াতে 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 এই কর্নারে আসছে, আবার ওই কর্নারে যাচ্ছে। এটা কোনো হাওয়া বাতাস কোনো কিছু দ্বারাই পসিবল নয়। আর ইভেন দেখবে যদি কোনো জিনিস হয়তো উল্টে গিয়ে নিজে থেকে গড়াতেও শুরু করে, সেটার কিন্তু আস্তে আস্তে কি হয়, মোশনটা কমতে থাকে, তাই তো লজিক্যালি কি হবে, তোমার যদি ধরো একটা বোতল পড়ে গেছে, পড়ে গিয়ে সেটা গড়াচ্ছে, গড়াতে 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 আস্তে আস্তে স্লো ডাউন হবে, দিয়ে একটা জায়গায় গিয়ে স্থির হয়ে যাবে, তাই তো হবে। কিন্তু বোতলটাকে অদ্ভুত ভাবে পরিষ্কার বোঝা যাচ্ছে, বোতলটা গড়াতে গড়াতে একবার এদিকে আসছে, আবার ওপাশ থেকে সজোরে কেউ যেন মনে হচ্ছে ঠেলে দিচ্ছে, আবার বোতলটা ওদিকে যাচ্ছে, আবার বোতলটা এদিক থেকে গড়িয়ে এদিকে আসছে, আবার ওদিকে যাচ্ছে, এবং মোশনটাও কিন্তু কোনো রকম ভাবেই মানে স্পিডটা কমছে না। এটা দেখে কাকিমার ভীষণ ভয় লেগেছে। কাকিমা বলছে আমি সেই মানে রীতিমতো আদ্যা মায়ের স্তোত্র জপ করতে করতে এরকম বোতলটাকে না খপাত করে চেপে ধরেছি, আর যেই মুহূর্তে বলছে আমি বোতলটাকে চেপে ধরেছি, সেই মুহূর্তে বিশ্বাস কর তুই যদি একটা জিনিস আমি যদি এরকম ভাবে চেপে ধরি, ওপাশ থেকে যদি একটা ফোর্স অ্যাপ্লাইড হয় তাহলে তো আমি ফিল করতে পারবো, পুরো পরিষ্কার আমি বুঝতে পারছি যে আমিও বোতলটা একদিকে যদি ধরে থাকি মানে শক্ত করে, আর একদিকেও যেন মনে হচ্ছে কেউ একটা ফোর্স অ্যাপ্লাই করছে, মানে সেই দিকটাতেও কেউ একটা ধরে আছে, এরকম একটা ফিলিংস। আচ্ছা, আমি উঠে বসে মেয়েকে জড়িয়ে ধরে আদ্যা স্তোত্র পাঠ করতে শুরু করেছি। এবার যখন ওই স্তোত্র পাঠ করছেন ততক্ষণেই হঠাৎ করে মানে ডোরটা নক হয়,
কাকু এসছে, তো ওর দৌড়ে গিয়ে কাকিমা গিয়ে খুলে দিয়েছে। কাকিমা খুলে দিতে কাকু আসতে মানে সে তো পুরো হন্ততন্ত হয়ে বলছে এই রুমে থাকা যাবে না, এই রুমটার মধ্যে কিছু গড়বড় আছে, তুমি চলো এখান থেকে। তো তখন বলছে যে কি প্রবলেম, কি হয়েছে বলো আমাকে। তো এবার কাকিমা ধারাবাহিকভাবে বলছে যে প্রথমে মনে হলো যে একটা বুটের শব্দ শুনলাম, তারপরে দেখলাম ক্যালেন্ডারটা আমি নামিয়ে রাখলাম, আবার ক্যালেন্ডারটা ওখানে দেখছি টাঙানো, বোতলটা এরকম ভাবে গড়াচ্ছে। তো কাকু না হেসে উড়িয়ে দিয়েছে। কাকু বলছে এই ছোট ছোট জিনিসগুলো নিশ্চয়ই হাওয়া বাতাসেই হবে, এদিক ওদিক থেকে হয়তো টুকটাক খাওয়া ঢুকছে বা হবে, তুমি নিজেই হয়তো ক্যালেন্ডারটা নামাওনি, তুমি ঘুমের ঘরে উল্টো পাল্টা বলছো, এত ভয় পেলে হয় কোনো একটা জায়গায়? আসলে তুমি যে শুনেছো না মাথায় একবার যে এই ঘরে কিছু আছে, ওই জন্যই তোমার মনে হচ্ছে এই ঘরে প্রবলেম আছে, আদারওয়াইজ এই ঘরে কোনো প্রবলেম নেই, ট্রাস্ট মি, চলো কোনো প্রবলেম হবে না, তুমি ইয়ে করো, অত টেনশন করো না, তুমি রিল্যাক্স থাকো, কোনো সমস্যা হবে না। তো কাকিমাকে বললো তুমি রেডি হও, চলো আমরা একটু বেরোবো। তো মিষ্টিও ততক্ষণে ঘুম থেকে উঠে গেছে, বাবা এসছে, বাবাকে দেখে খুব খুশি। এবার ওরা তিনজনে একটু ঘুরতে বেরোলো। তো ঘুরতে বেরিয়ে খানিকক্ষণ ঘোরা টোরা হলো, কিছুক্ষণ পরে মোটামুটি 7টা সাড়ে 7টার মধ্যে ওরা ফিরলো হোটেলে, ডিনার করলো, করে 8টার মধ্যে, যেরকম আমরা জানি পাহাড়ি অঞ্চলে 8টার মধ্যে অনেকটাই রাত হয়ে যায়, তো 8টার মধ্যে ওরা খেয়ে দিয়ে শুতে চলে গেছে। তো এইবার যখন 8টার মধ্যে খেয়ে দিয়ে মানে শুতে চলে গেছে, এবারে পরপর মানে একটা ছোট্ট নাইট ল্যাম্প জ্বলছে। কাকু মানে ডিনারটা ওরা না তখন আসার সময় রেস্টুরেন্টের নিচে করেছিল, মানে বারবার যেরকম রুম সার্ভিস দিয়ে যাচ্ছিল, আসার সময় ডিনারটা ওরা নিচে করেছে। তো সেই সময় কাকু ওপরে নিজে আগে উঠেছে, পেছনে কাকিমার মিষ্টি উঠছিল। কাকু নাকি দরজাটা খুলেই মানে লাইটটা জ্বেলেই না হয় না একটা গ্লাস একটু থমকে গেছে, কাকিমা এটা বুঝতে পেরেছে। কাকিমা বললো যে কি হলো, কাকু কোনো প্রপার উত্তর দিল না। কাকু বললো না মানে কিছু না, এরকম একটা ভাব করলো। কিন্তু কাকিমা বুঝতে পেরল, কাকিমা বলছে আমি তখনই বুঝেছি তোর কাকুর কিছু একটা মাথায় চলেছে, কেন কাকু না কেমন দরজাটা খুলে হট করে না লাইটটা জ্বেলে কেমন থমকে উঠেছে, মানে একটা বোঝা যায় না মানুষের যে একটা সাবলীলতাটা অভাব। তো থমকে গিয়ে আমি বললাম কি ভেতরে ঢোকো? তো কাকু বললো হ্যাঁ না কিছু না চলো, বলে তারপর ঢুকলো। তাই আমি কি হয়েছে, কিছু হয়েছে? বললো না না কিছু হয়নি, চলো শোবে চলো, বলে ওরা দুজনে শুয়ে পড়েছে। এইবার কাকিমা বলছে যে তখন আরেকটু রাত হবে, মোটামুটি ধর আমিও ঘুমিয়ে পড়েছিলাম, কাকুও ঘুমিয়ে পড়েছে। এবার বলছে আমি দুপুরবেলা যেটা খুব মৃদু আওয়াজটা পাচ্ছিলাম, এবার একদম সুস্পষ্টভাবে পরিষ্কার বুটের আওয়াজ, আমি একদম খট 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 করে বুঝতে পারছি কেউ একটা কাঠের ওই ফ্লোরটার উপরে হেঁটে বেড়াচ্ছে। আমি চোখটা খুলে তাকাতে বলছে জানিস শ্রেয়া, আমি পরিষ্কার দেখলাম একটা হ্যাট পরা বুট পরা লোক, সেই লোকটা মানে একটা কোট পরা হ্যাট পরা বুট পরা এরম টাইপের একটা লোক পুরো হেঁটে বেড়াচ্ছে ফ্লোরের ওপর। বলছে আমি চিৎকার করে উঠেছি, উঠে বসে কাকুকে ডাকছি, দিয়ে বলছি যে তুমি তাড়াতাড়ি ওঠো। এবার কাকু যখন উঠেছে বলছে যে কি হয়েছে, কাকু ল্যাম্পটা জ্বলছিল, বলছে বড় লাইটটা জ্বালো তুমি। কাকু বলছে যে বড় লাইটটা কি হয়েছে সেটা বলো। তো উঠে বড় লাইটটা জ্বালতে জ্বালতে কাকিমা বলছে আমি এখানে একজনকে দেখেছি। তো কাকু কিছু বলার আগেই বলছে কাকে দেখেছো, হ্যাট পরেছিল? মানে হ্যাটটা তো একটু মার্কেবল ব্যাপারটা, মানে কোন একটা লোকের দেখবে জামা কাপড়ের বাইরে তার যদি মাথায় হ্যাট থাকে তাহলে হ্যাটটা তোমার সবার আগেই চোখে পড়বে। এবার কাকিমা কিছু বলার আগেই কাকু বলছে হ্যাট পরেছিল। কাকিমার না চোখগুলো বিস্ফোরিত। কাকিমা বলছে যে তুমি কি করে জানলে হ্যাট পরেছিল? তখন বলছে যে না তুমি বলো, তুমি কাউকে দেখেছো হ্যাট পরে? তখন বলছে হ্যাঁ। বলছে তখন আমি যখন দরজাটা খুলে সাডেনলি ঢুকলাম না, আমি ঢুকতেই একটা গ্লান্স আমার জাস্ট মনে হলো না খাটের ওপরে একটা বুট পরা মানে একটা মানে স্যুটের বুটের একটা মানে তোমার স্যুট পরা একটা হ্যাট পরা একটা ভদ্রলোক যেন মনে হলো যেন খাটের ওপর বসেছিল। আমি আলোটা জ্বালতে যেন খুশ করে জিনিসটা মিশে গেল। তো কাকিমার এবার খুবই ভয় লেগেছে এবং কাকুরও ভয় লেগেছে, কারণ কাকিমা বলেছে তো ঠিক আছে, কিন্তু কাকু তার আগেই জিনিসটা ম্যাচ করেছে যে একটা হ্যাট পরা বুট পরা, এটা দুজনেই বলেছে যে এই এক্সপ্লেনেশনটা ছিল যে কাউকে একটা দেখেছে। এবার বলছে তাহলে কি করবে, ঘর থেকে বেরিয়ে যাবে? বলছে এত রাতে কোথায় যাব, আর রিসেপশনও তো এখন কেউ আছে কিনা জানি না, আর চারিদিক ঘুটঘুটে অন্ধকার, সবাই শুয়ে পড়েছে। তো বলছে যে কি করবে? বলছে এক কাজ করি, ঘরের লাইটটা জেলে রাখি, ঘরের লাইটটা জেলে আমরা কোনো মতে একটু শুই, আজকে রাতটার তো ব্যাপার, কাল সকাল 8টা বাজবে, আমরা বেরিয়ে এখান থেকে ওই পাশের ঘরে শিফট হয়ে যাব। তো ঠিক আছে, ওরা শুয়েছে এবং লাইট টাইট সব জেলেই শুয়েছে। বলছে শ্রেয়া ঘরে লাইট জ্বলছে, চারিদিকে মানে আমরা পুরো আলো আলো, আর তার মধ্যে আমি আবার আদ্যা স্তোত্র বলছি, প্লাস আমি মাথার কাছে নিয়ে শুয়েছি,
বিয়ন্ড অফ এভরিথিং কি হলো, কিছুক্ষণ পর বলছে আমাদের খাটটা না হঠাৎ করে আমরা বুঝতে পারছি এরকম না মানে কাঁপতে শুরু করেছে। কাকু এরকম উঠে বসে খাটটা ধরে বলছে আর্থকুয়েক হচ্ছে। কাকিমা উঠে বলছে যে হ্যাঁ মনে হচ্ছে আর্থকুয়েক হচ্ছে, চলো চলো বেরোয় বেরোয় বাইরে বেরোয় বাইরে বেরোয় করতে করতে ওরা চিৎকার করতে করতে বাইরে এসে দেখছে আর অন্য কোনো ঘরে কোনো হেলদোল নেই, সবাই যে যার মতন ঘুমোচ্ছে। ইভেন ফ্লোরটাও যে কাঁপছে তাও নয়, শুধু ওদের খাটটা ওরকম কাঁপছিল, ঠিক আছে, মানে শুধু খাটটা ওরকম ভাবে নড়ছে, বাট ফ্লোর বা বাকি অন্য কিছু কিন্তু কাঁপছে না। এবার ওদের চিৎকার চেঁচামেচিতে ফ্লোরে আশপাশ থেকেও সব লোকরা বেরিয়ে এসছে, নিচের রিসেপশনেও ওরা মানে সব চেঁচামেচি শুনে সবাই বেরিয়ে টেরিয়ে এসেছে। এবার ওরা এসে বলছে আপনাদের তো আমরা আগেই বলেছিলাম যে এই রুমটায় প্রবলেম আছে, এই রুমটাতে আপনারা থাকবেন না। তো তখন কাকু বলছে যে ঠিক আছে আমরা রিসেপশনে ওয়েট করে নিচ্ছি, ওখানে সোফাতে আমি এই বাচ্চা নিয়ে থেকে যাবো, আমি এই রুমে থাকবো না। এইবার ওরা বেদম ভয় পেয়েছে, দিয়ে বলছে আর এই রুমে আমাদের পক্ষে সকাল 8টা পর্যন্ত কাটানো সম্ভব না, প্রচন্ড ভয় লাগছে, প্রচন্ড ডিস্টারবেন্স, এখানে থাকা সম্ভব না, আমরা নিচে রিসেপশনে বসছি, কাল সকালে যখন অন্য রুম খালি হবে আমাদের তখন দেবেন। তো এবার তখন মানে যখন সবাই চলে এসছে তখন ওই খাটের যে জার্কিং হচ্ছিল সেটা বন্ধ হয়ে গেছে। এইবারে কাকিমা বলছে যে এক কাজ করো, কাকুকে বলছে তুমি যাও, তুমি গিয়ে ব্যাগগুলো নিয়ে এসো। এবার কাকু বলছে আমি যাব না, তুমি বরং যাও। কাকিমা বলছে কেন তুমি যাও, তুমি তো পইতে পড়ে আছো। তখন কাকু বলছে আমি কেন যাব, তুমি তো বেশি পূজা আচ্ছা করো, তুমিই বরং যাও। তো কাকিমা বলে তুই চিন্তা করতে পারবি না, মানে কি ভীতু, আমাকে সব জায়গায় ঠেলতো। এটা কিন্তু আমাকে শুভেন্দুও করে। আগে আমরা ধরো এমন কোনো মানে ভিউ সাইড রুমে রয়েছি যেখানে পাশেই ধরো খাদটা দেখা যাচ্ছে, একদম নির্জন খাদ, পাশ দিয়ে ঝর্ণা ঝরছে, সমানে আমাকে বলবে তুমি যাও না, তুমি গিয়ে ওই জানলাটার পাশে শো, আমাকে এই পাশে শুতে দাও, আমি এদিকে শুই, বাচ্চারা এদিকে শুক, তুমি ও পাশে যাও। ও কিছুতেই ও পাশে শোবে না, ও আমাকে খালি বলবে তুমি জানলার দিকে শো, যে কোনো জায়গায় যাবে, যেখানে জানলা থাকবে ও খালি বলবে তুমি গিয়ে শো, আমি শোবো না ওখানে। আর এই কাকিমা বলছে আমাকে বলছে তুমি যাও, তুমি যাও, তুমি তো পূজা আচ্ছা করো, তুমি গিয়ে ব্যাগ দুটো নিয়ে এসো, আমি ঝুঁক না ভেতরে। তো কাকিমা গজ 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 করতে করতে বলে আমি ঢুকলাম, আমি ঢুকে ওই দুটো তোমার ওই রোলস টাইপের ছিল, তো ওগুলোকে টানতে টানতে কাকিমা বার করে নিয়ে আসে, দিয়ে বললো আমরা পুরো ঠায় রিসেপশনের লোকগুলো, তারপরে আমাদেরকে ওরাও কিউরিয়াস, ওরা আবার জিজ্ঞাসা করছে যে কি হয়েছে, আপনারা কি এক্সপিরিয়েন্স করেছেন। তো বলছে আপনারা জানেন না এখানে কি হয়, বলছে আমরা জানি কিন্তু অনেক কিছু অনেক রকমের অনেকে অনেক রকম বলে, তো আপনারা কি এক্সপিরিয়েন্স করেছে। তা ওদেরকে বলে তো বলার পরে তো ওরা তো সেটা শুনে তো আরোই ভিমড়ি খেয়েছে। তো তারপরের দিন সকাল হতে না হতেই সেই যে মালিক হোটেলে সে এসে হাজির, তো বলছে যে এরকম এরকম ব্যাপার, খুব ভয় পেয়েছি আগের দিন। তো বললো ঠিক আছে পাশের রুম খালি হয়ে গেছে, ওখানে চলে যাও। তো তখন লোকটাকে জিজ্ঞাসা করে যে কি ব্যাপার গো, তোমাদের ওই রুমে কি প্রবলেম। বলছে আর বলো না, ওই রুমে কোনো একটা কোম্পানির ক্যাশিয়ার তার কোনো একটা জায়গাতে 50,000 নিয়ে সে ট্রাভেল করছিল, ঠিক আছে। আর এটা আমি আজ থেকে তো বেশ কিছু বছর আগের কথা বলছি, তখন কিন্তু এত ক্যাশ ট্রান্সফার গুলো সব অনলাইন মারফত হতো না, তখন কিন্তু যথেষ্টই ক্যাশেই লোকে মানে দেওয়া নেওয়া করতো। তো বলছে আমি এরকম 50,000 ক্যাশ ক্যারি করছিল, একজন এসছিল, এবার সে যে ক্যাশটা নিয়ে ঢুকেছে কেউ একটা তার উপর নজর রেখেছিল, পেছনের পাইপ বেয়ে ওই রুমের যে পেছনের একটা জানলা ছিল, ওরাও দেখেছে জানলাটা, ওই জানলাটা মানে একদম দরজার সোজাসুজি, জানলাটাতে কোনো ইয়ে ছিল না, মানে ওই তোমার রেলিং ফেলিং জাতীয় জিনিস ছিল না, এমনি জাস্ট একটা জানলা ছিল। ওই কোনোভাবে জানলাটা দিয়ে গলে ঢুকে এই লোকটাকে ওই মানে 50,000 টাকা নিয়ে চলে যায়, মানে ওটা লুট করা হয়, প্লাস তোমার লোকটাকে মার্ডার করা হয়েছিল। তারপর থেকেই নাকি ওই রুমটাতে কেউ থাকতে পারে না, ওই রুমটা ওরকমই হন্টেড হয়ে পড়ে রয়েছে। বিভিন্ন জন বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স করে, এরা যেমন মানে বুটের আওয়াজটা হয়তো সবাই টুকটাক পায়, অনেকেই দেখতে পায়, অনেকে বলে দেখতে পায় না, কিন্তু ওই রকম ওই কারোর বাথরুমে হয়তো কল জল খুলে যাচ্ছে বারবার বা বন্ধ হয়ে যাচ্ছে, লাইট অফ অন হচ্ছে, খাট ওরকম নড়ে উঠছে, এরকম নানান অভিজ্ঞতা নাকি ওইখানে যে যারা থাকে তাদের সাথেই ঘটে কিছু না কিছু। তো এটা একটা খুব ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স ছিল। তো কাকিমারা পরের দিন সকালবেলা অন্য রুমে শিফট হয়ে গেছে, তো তারপরে আর কোনো প্রবলেম হয়নি। উনি বলেছিলেন যে আপনি এমনি জিনিসটা কিন্তু যে রয়েছে সেটা ওরাও জানে, ওই জিনিসটা কিন্তু ওই রুমের বাইরে কোনো জায়গায় উপদ্রব করে না, প্লাস ওটা না কোনো হার্মফুলও নয়, ওটা যে রয়েছে এটা কিন্তু মানে ওরা প্রায় বছর খানেকের ওপর বললো যে হয়ে গেছে যে আমরা রুমটার ভাড়া দিই না, কিন্তু কোনোদিন কিন্তু আমাদের অন্য কোনো জায়গায় কোনো ডিস্টারবেন্স নেই, বা ধরুন আমাদের কারোর কোনো ক্ষতি হয়েছে কিচ্ছু না, কিন্তু ওইখানে ওই রুমে যদি কেউ থাকে তাহলে এরকম কিছু হয়। তো ওরা নাকি প্রচুর পুজো আচ্ছা করিয়েছে, ওরা প্রচুর জনকে দেখিয়ে নেওয়ার জন্য, মানে দেখিয়ে নেয় না যে ঘরে বাঁধন দিয়ে দাও বা কিছু,
কিছু যাতে না থাকে, কিন্তু কিছুতেই কিছু করতে পারেনি। ওই রুমে তারপরেও ওই জিনিসটা স্টে করেছে, মানে এমনভাবে জিনিসটা ওইখানে জুড়ে গেছে যে ওকে চট করে তাড়ানো যাচ্ছে না ওখান থেকে। এবং যার জন্য লোকটা খুব অনেস্ট, মানে যে বাড়িওয়ালা বলে যে দেখুন আমি চাই না কারোর ক্ষতি হোক, সেই জন্য আমি সত্যি কথা বলছি, আমি জানি ওই রুমটাতে কিছু প্রবলেম আছে, আমি ওই রুমটা কাউকে দিই না। আমার যদি তাতে কোনো গেস্ট চলেও যায় না যে আমার কাছে রুম নেই বলে, যদি কেউ বেরিয়েও যায় আর চলে গেলে চলে যায়, কিন্তু আমি কাউকে ওই রুমটাও দিই না। আপনারা জোর করলেন তাই আমি দিলাম, নাহলে আমি বারবার বলেছিলাম কিন্তু ওই রুমটায় থাকবেন না। তো এই ছিল হচ্ছে কাকিমার অভিজ্ঞতা। আমার তো একটা ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লাগলো। আচ্ছা, না হলেও লিখেই যাবে, অহেতুক লিখেই যাচ্ছে, ভয়ঙ্কর ঘটনা। আচ্ছা, তনুশ্রী ভট্টাচার্য লিখছে, ওরে বাবা আবার এবার হোটেলে থাকতে ভয় লাগবে, খুবই মারাত্মক, হোটেলের মালিক খুব ভালো। হ্যাঁ, এই হোটেলের মালিকের এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল। তোমাকে ভারী মিষ্টি লাগছে, মুকুলিকা দাস মান্না লিখছে, থ্যাংক ইউ। ইউটিউবে লাইভটা মিস করেছি তাই এফবিতে চলে এলাম, লিখছে প্রিয়াঙ্কা সাহা। একদম একটুখানি ইউটিউবের লাইভটা অবশ্যই শুনে নিও, একটা লাশ কাটা ঘরের গল্প বলেছি, একটা মারাত্মক ঘটনা, যেটা তুমি শ্রেয়া সেনগুপ্ত আচার্য ব্লগসে পেয়ে যাবে। আচ্ছা, এবার বলি, যারা যারা আমাকে স্টোরি শেয়ার করবে তারা আমাকে 8240840618 নম্বরে যোগাযোগ করবে। যারা যারা আমাকে স্টোরি শেয়ার করতে চাও তারা আমাকে যে কোনো দিন কল করতে পারো, আফটার 10 আমাকে কল করলে আমি অ্যাভেলেবেল থাকি। তো 10টার পর আমাকে ফোন করতে পারো সকালবেলা, কারণ ওই 10টা থেকে 12টা টাইমটা যেহেতু মিকো ইভান স্কুলে থাকে, তো আমিও একটুখানি ফ্রি থাকি, কালকেও আমি ফ্রি আছি। তো আমাকে 8240840618 এই নাম্বারে কল করবে। আর যার জীবনে যত রকম ভয়ানক থেকে ভয়ানক, ভৌতিক বা সুন্দর থেকে সুন্দর, দৈবিক যা ঘটনা আছে আমাকে শেয়ার করবে, ঠিক আছে? হয়ে গেছে বেটা, আই এম অলরেডি ডান, এক্ষুনি আসছি, জাস্ট 2 মিনিটস, 2 মিনিট আসছি, এক্ষুনি আসছি বাবা। হ্যাঁ, তো আমাকে এতটা টাইম দিয়েছে, এটাই আমার জন্য মোর দেন এনাফ। খুব খুব মানে আমার বাচ্চাগুলো সত্যি খুব লক্ষ্মী। এতটা টাইম বলো, মাম্মামকে ছাড়া পাপাকে ছাড়া একা একা নিজেরা নিজেদেরকে ম্যানেজ করছে এই বয়সে, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। গুড নাইট, আমি আর একটুও কথা বাড়াবো না। ড্রেসটার ডিটেলসটা দেবে প্লিজ। আচ্ছা, ড্রেসটার ডিটেলসটা হচ্ছে, এটার প্রাইস আছে 1499, এটা একটা কোয়ার সেট আছে, অল ওভার ওয়েস্ট বেঙ্গল, ফ্রি শিপিং along with some exclusive gifts। তো তোমরা যদি গিফটস পেতে চাও তাহলে এই ড্রেসটা পারচেস করো। এই ড্রেসটা আমাকে পাঠিয়েছে গার্গী চক্রবর্তী, 7595999708, 7595999708 এই নাম্বারে। আর আমার আজকের এই এক্সক্লুসিভ নেক পিসটা দেখো, যেটা একটা অ্যান্টি টার্নিশড নেক পিস, খুব এক্সক্লুসিভ দেখতে। এটা আমি পরে ক্লোজ ভিউতে দেখিয়ে দেবো। আসছি বেটা, 8820039906, 8820039906। আমার পাগলা ঘোড়া খেপে গেছে, আমি আর এক মুহূর্ত এখানে টাইম নষ্ট করব না, আমি চললাম। টাটা, সবাই ভালো থেকো, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সানডেতে। গুড নাইট।